সন্ধ্যার পর অফিস। অতঃপরে সোফায় ঘাড় এলিয়ে চুপ করে রইলেন। তোহাসও পা আঁকড়ে ধরে রাখল। মুখ দিয়ে কথা আসছে না। আয়ুষ ওর কাঁধে হাত রেখে নরম গলায় আওড়ালো। উঠুন ভাই, বড় আব্বুর জন্য স্ট্রেস ঝুঁকিপূর্ণ। সকালে রুমটা গোছগাছ করে রেখেছিল শ্রেয়া। আনিয়াকে নিয়ে আবছা অন্ধকার কক্ষে ঢুকেও নিজ হাতে রুমের কালো পর্দাগুলো সরিয়ে দিয়ে সূর্যের রশ্মি ঘরে আসার সুযোগ করে দেয়। তিয়াশার কান্না থমকে গিয়েছে এতক্ষণে। ভাসা ভাসা অক্ষিদয়ে সে দেখছে কালো একটা তাঁতের কাপড় পরিহিতা মেয়েকে। ওর চাহনিতে মুগ্ধের ন্যায় পা ফেলে অভিমুখে এসে উপস্থিত হয় শ্রেয়া। বিমুখ নয়নে চেয়ে দুই হাত বাড়ায়, উদ্দেশ্য কোলে নিবে। তিতিশা ঠোঁট ছড়িয়ে ওর বুকে ঝাঁপিয়ে পড়বে অবস্থা। তখনই আনিয়া নিজের সঙ্গে চেপে ধরে ওকে। শ্রেয়ার মন আহত হয়, মনক্ষুণ্ণ হয়, বুকটা কেঁপে ওঠে। আনিয়া ক্রোধান্বিত চাহনি নিবদ্ধ করে। মুখ থেকে বেরিয়ে আসা একটা ধ্বনিতে রাগের মিশ্রণ। আমার মেয়েকে ধরবে না? মলিন ভাব কাটিয়ে শ্রেয়া হাসে, অন্তত মৃদু হাসি। ধাতস্থ হয়ে বলে, আমি কি তিতিসার ক্ষতি আপনার চোখের সামনে করে ফেলবো? আর কেনই বা করব? আমার হাত এতটাই শক্ত না যে তিতিসার শরীর থেকে চামড়া খসে পড়ে যাবে, কিংবা আমার মন কুৎসিত না যে একটা বাচ্চার ক্ষতি করব। আমার এমন কোনো ইচ্ছেও নেই। আপনার আচরণের ব্যাপারে শুনেছিলাম, আজ দেখেও নিলাম। আমার মনে হয় কি জানেন, আপনি ওভার পজিটিভ। নিজের জিনিস একান্তে নিজের করে রাখতে চান, কারোর সান্নিধ্য সহ্য হয় না আপনার। আপনার জন্য সংসারে ফাটল ধরেছে। শুনেছি আপনিও আমার মতো এতিম, কোনোদিন আপনজনের অভাব ফিল করেননি। একবারও মনে হয়নি আপনজনের কাছে থাকাটা কতটা শান্তি দেয়। জানেন আপু, আমি আপন মানুষের স্পর্শ পাওয়ার জন্য কত ব্যাকুল ছিলাম। আল্লাহ আমার সেই চাওয়া এই পরিবারের মাধ্যমে পূর্ণ করে দিয়েছেন। আশা করি আপনিও একদিন বুঝবেন, তিতিশাকে এমন করে বড় করবেন যেন আপনাদের সম্মান করে। ভুল বললে ক্ষমা করে দেবেন আমাকে। আজও সময় আছে নিজেকে শুধরানোর। আমি আপনাকে আপু বলেই ডাকি। আমার কেউ নেই, বড় বোনের অভাব বোধ করি। আপনি বললেও ডাকবো, না বললেও ডাকবো। হাসি বজায় রেখে তিতিশাকে এক প্রকার কেড়ে নিল শ্রেয়া। সাথে সাথেই তিতিশা ওর বুকে মিশে গেল। ওর মাথায় চুমু খেয়ে প্রশান্তির শ্বাস টেনে নেয় শ্রেয়া। আরিয়ানার কণ্ঠ নিভে গেল। আকস্মাৎ কি হচ্ছে কে জানে। বলল, ওকে বেশি চেপে ধরো না, নয়তো গরমে কষ্ট হয় ওর। শ্রেয়া মিষ্টি হাসি উপহার দেয়, বলে, আচ্ছা। কিন্তু সেই হাসি বেশিক্ষণ টিকল না। মনটা বিষাদে ছেয়ে গেল আরিয়ানার জড়িত দুই বাক্যে। তোমার আপন শাশুড়ি তো, তাই এমন পক্ষপাতিত্ব করো। আমার মতো সৎ ঘরের হতে তাহলে এক দণ্ড মনের স্বস্তি পেতে না। থেমে থাকলো না শ্রেয়া, চট করে প্রশ্ন ছুড়ে দিল, মনের স্বস্তির জন্য নিচে নেমেছেন? আপন না বলে মানুষ হন। আপন পর দিয়ে নয়, মানবতা মন দিয়ে যাচাই করুন। আপনি মেন্টালি সিক, সেটা বুঝতে পারছেন আপু? ছি। সমস্ত গা ঘৃণায় রি করে উঠল তার। তিতিশা খেয়ে রেখে রুম থেকে বেরিয়ে এলো। নারীর মন নাকি দুর্বল হয়, মায়ায় ভরা থাকে। কিন্তু আরিয়ানার ক্ষেত্রে মতামত সম্পূর্ণ পাল্টে গেল শ্রেয়ার। সম্ভবত অপরাহ্নেই বাড়ি ফিরেছে পাখির দল। হতে পারে ভীষণ তারা তাদের। সন্ধ্যা নামলো না ধরণীতে, তখনই যাওয়ার কত অস্থিরতা। শ্রেয়া নীলাম্বর থেকে চক্ষু সরিয়ে এনে জিজ্ঞেস করলো, হঠাৎ কোথায় যাচ্ছি আমরা? তুর্য এক মনে রাইড করতে মগ্ন। কোমল কণ্ঠস্বর কর্ণপাত হতেই বলে উঠল, খালা শাশুড়ি বাড়িতে দাওয়াত খেতে। শ্রেয়া ভীষণ খেলো। খালা শাশুড়ি মানে তো ওর খালা। শ্রেয়াকে গাড়ি থেকে বের করে একটা বিশাল আকারের গেটে পেরিয়ে ঢুকে পড়লো তুর্য। চমকৃত নয়ন ফেলছে শ্রেয়া আশেপাশে। বেশ সুন্দর একটা বাড়ি, প্রাচুর্যে ভর্তি। সাদা রংটা কেমন ঝিলিমিলি করছে। ছোটখাটো একটা বাগান পেরিয়ে ওটা সদর দরজার সামনে এসে দাঁড়ালো। কলিং বেল চাপতেই যে দরজা মিলল তাকে দেখেই চক্ষুদ্বয়ে আকার নিমেষেই বড় হয়ে আসে শ্রেয়ার। চকিতে তুর্যর দিকে তাকালো ও। তাকিয়ে রইল অনিমেষ। নেত্রপল্লব ফেলতে পর্যন্ত ভুলে বসলো। তুর্যকে বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে নিয়ে
সামনের ভ্রু কুঁচকে কপালে ভাঁজ ফেলে প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ করে রাখা মেয়েটাকে প্রশ্ন করে। কেমন আছেন আপু? আমাদের ঘরে ঢুকাবেন না? অহমিকার দরজার হাতল ধরে নিজেকে সামলে নেয়। চোখ জোড়া কুঞ্চিত হয়ে আসে তার বিস্ময় কণ্ঠস্বর। আপু, আপু, কেন ডেকেছো? আর তোমরা এখানে? শ্রেয়া নিজেও হতবাক, কথা বলার শক্তি হারিয়ে নির্বাক। তুচ্ছ অধর কার্নিশে বাঁকা হাসি একে নির্লস হাবভাব তার কণ্ঠে গুরুতর ভাব এনে প্রতি উত্তর করে বলল, খালা শাশুড়ির মেয়ে সম্পর্কে আমার বড় হলে আপু ডাকবো না? আর এটা তো ডাবল শ্বশুর বাড়ি, মানে নানা ও খালা শাশুড়ি বাড়ি। টানে টানে ছুটে এলাম। কি? একই সঙ্গে দুটো ভিন্ন ভিন্ন মানুষের কণ্ঠনালী গলিয়ে অভিন্ন শব্দ বেরিয়ে আসে। কর্ণে বেজে ওঠে তুর্যের বিরক্তিমাখা কণ্ঠস্বর, বলে উঠল, পা ধরে গিয়েছে, ভিতরে গিয়ে বসে বসে বলবো। ফের অহমিকার দিকে তাকিয়ে বলে। আপু প্লিজ সাইড। তাজ্জব হয়ে চেয়ে চেয়ে একপাশে চেপে গেল অহমিকা। তুর্য শ্রেয়ার হাত ধরে ড্রয়িং রুমে এলো, শ্রেয়াকে সোফায় বসিয়ে বলল, এটা তোমার নানার বাড়ি ও খালার বাড়ি, দুটোই। বলতে পারো তোমার মায়ের বাড়িও। অহমিকা ও শ্রেয়া উভয়ে পায়ের নিচ থেকে শক্তপোক্ত মেঝেটা যেন সরে গেল। তুর্য ওদের হতভম্ব দৃষ্টি এড়িয়ে গিয়ে গাঢ় স্বরে বলে উঠল, আপনার বাবা কোথায় অহমিকা আপু? আর নানু? তখনই রাশভারী গলায় কেউ ডেকে উঠলেন। অহমিকা বলে। শ্রেয়া তাকে দেখে একজন বয়স্ক লোক। অনেকে প্রিয় ও আয়েশের বিয়েতে দেখেছিল সে। সম্পর্কে অহমিকার বাবা। ইনি তাহলে ওর খালু? খালা কোথায়? তোজো যে নানুর কথা বলল, তার মানে নানুও আছেন। অহমিকার বাবা হাতের খবরের কাগজটি টেবিলের ওপরে রেখে খানিক ঈষৎ ক্রোধান্বিত গলায় তোজোকে জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছো? আমার মেয়েকে সবার সামনে অপমান করে শান্তি হয়নি তোমার? এখন বউ নিয়ে বাড়ি অবধি চলে আসলে? সেদিন কিছু বলিনি, কারণ তুমি আগে থেকে বিবাহিত ছিলে। নাহলে আমার মেয়েকে তোমার পরিবার বিয়ের আশ্বাস দিয়ে অপমান করে এর একটা বিহিত আমি করে ছাড়তাম। মেয়েটা যেদিন রাত একা করে সুস্থ করেছে তোমায়, তোমার মা তো তোমাকে এক রুমেই বন্দি বানিয়ে রেখেছিল। আমার মেয়ে মিনতি করে মেন্টাল হসপিটালে ভর্তি করায় তোমার সব অত্যাচার সহ্য করেছে। সাইকোসিস ডিসঅর্ডারে ওকে কল্পনা করে মানুষকে আঘাত করতে, তাহলে সামনে পেয়ে কি করতে মনে নেই? কতবার আহত হয়ে বাড়ি ফিরেছে মেয়েটা, তবুও তোমার ট্রিটমেন্ট পিছুপা হয়নি সে। তোমার পাগলামি সইয়ে গিয়েই পাশে থেকেছে শুধুমাত্র নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে। সামান্য কৃতজ্ঞতা বোধ নেই তোমার? তুর্যের নাসারন্দ দিয়ে শুক্র তপ্ত নিঃশ্বাস বেরিয়ে এলো। ফুটে ফিরছিল হাসি অত্যন্ত শান্ত কণ্ঠে আওড়ালো, বসুন খালু। আপনার মেয়ের প্রতি কৃতজ্ঞ বলেই কিছু বলিনি। আপনার মেয়ের অন্যায়টা ছোট ছিল না। কাউকে ভিতর থেকে দুমড়ে মুচড়ে দেওয়া অনেক বড় অপরাধ। চিকিৎসার জন্য আমার মা যথেষ্ট পেমেন্ট করেছে। তাছাড়া আপনার মেয়ে আমার জীবনের সব থেকে বেশি প্রিয় একটা মানুষ দিয়েছে। ও ছেড়ে না গেলে কখনো আমার শ্রেয়সীকে পেতাম না আমি। সেটার জন্য সহস্রবার ধন্যবাদ বলতেও দ্বিধা নেই আমার। শ্রেয়া বিমুগ্ধ। অহমিকার মাথা নত হয়ে গেল। সে লন্ডনে থাকতেই নিজের ভুল বুঝতে পেরেছে। আসলে কাউকে ঠকিয়ে এতক্ষণ পর্যন্ত তার যন্ত্রণা প্রখর করা যায় না, যতক্ষণ না স্বয়ং ঠকে। আজ বুঝে ও জীবনে কি হারিয়েছে এবং তা নিয়ে আক্ষেপের শেষ নেই। মেহেরিমার কথায় দুচোখে পাওয়ার সাধ্যটা জাগ্রত হলেও নিজের অপরাধ বোধ তো এখন দমে গিয়েছে। সাইদ সাহেব ধমকে উঠলেন, তো এখন কেন এসেছো? নানা খালা শাশুড়ি বাড়িতে আসতে মানা আছে? পাল্টা প্রশ্ন তুর্য। সাইদ সাহেবের কপালে বলিরেখার ভাঁজ পড়ল। ভাঁজের সংখ্যা কত শত হবে গুনে কিনি শ্রেয়া। কণ্ঠে প্রবল অস্থিরতা মেখে প্রশ্ন করলেন, মানে? আপনার একজন শালী সাহেবা ছিল, ভুলে গেলেন? না, বাবার জেদের জন্য মা ও অহমিকার আম্মু কখনো ওকে এ বাসায় ফিরিয়ে না কিংবা যোগাযোগ করতে পারেনি। কিন্তু ওনার মৃত্যুর পর শিমুলকে অনেক খুঁজেছি আমরা। একবার শিমুল যোগাযোগ করে আমাদের সাথে সাহায্যের জন্য। বাবা কেমন করে সেটা জানা যায়। অসহায় ছিলাম আমরা, কারণ বাবা কথা নিয়েছিলেন আড়ালে যেন আমরা কেউ ওর সাহায্য না করি। পরে একটা সময় জানতে পারি স্বামীর হাতে ও খুন হয়েছে। স্বামীও বেঁচে নেই। আশেপাশে জিজ্ঞেস করে জানি ওর একটা মেয়ে আছে। আমি অনেক খুঁজেছি, কিন্তু মেয়েটাকে পাইনি। তার জন্যে ধরে নেই মেয়েটা বেঁচে নেই। শেষোক্ত কথাটা বলতে গিয়ে গলা ধরে আসে ওনার। শ্রেয়ার চোখ ছলছল করে ওঠে।
তুজোর হাতের উপরে হাত রেখে বলল, আমার বই শাশুড়ি মার মেয়ে। আশেপাশের এতিমখানায় খোঁজ নিলেই পেয়ে যেতেন। এতকাল কষ্ট করে বড় হতে হতো না ওর। আপনাদের খোঁজায় গাফিলতি রয়ে গিয়েছিল। সাইদ সাহেবের কণ্ঠ কেঁপে কেঁপে উঠল। বললেন, ও শিমুলের মেয়ে? গম্ভীরভাবে প্রত্যুত্তর তুষির। হ্যাঁ। তুমি কিভাবে জানলে? খুব একটা বেগ পোহাতে হয়নি শাশুড়ি মার বাবার নামটা কালেক্ট করতে। সেই নামের সূত্রপাত ধরেই জানলাম অহমিকা ও শ্রেয়সী একে অপরের খালাতো বোন। আমি চাইছিলাম শ্রেয়সীর নানুর বাড়ির খোঁজ নিতে। তারা মানুক আর না মানুক নিজের চোখে একবার নিজের আত্মীয় স্বজন দেখুক ও চিনুক তাদের। নানু কোথায়? বছরখানেক আগে স্ট্রোক করে অহমিকার মা মারা যাওয়ার পর থেকেই তিনি অসুস্থ। পরিবারে তো আর কেউ নেই, আমিও একা মানুষ, তাই অহমিকাকে নিয়ে এখানেই থাকা। উনি রুমে আছেন, পায়ের হাড্ডি ক্ষয়ে গিয়েছে, তাই চলাফেরা করতে পারেন না। ইহা নিজের রুমের দিকে যাচ্ছিল। অজান্তেই দৃষ্টি মেহেরিমার রুমের সামনে যেতেই দেখলো তোহাস দরজায় আলগোছে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, অথচ নক করছে না, ডাকছেও না। হয়তো দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে। মৃদু হাসলো ও। সবই সময়ের খেল। প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না। যতটা মানুষ অবজ্ঞা করে নিয়তি যেন হিচড়ে সেখানেই সুখের খোঁজে দাঁড় করিয়ে দেয়। কয়েকবার চেয়ে নীরবে প্রস্থান করলো। টের পেতে দিল না তুহাসকে। পাশে যদি সে লজ্জায় চলে যায়। রহিমা পানির বাটাটা নিয়ে ফাতেমা চৌধুরীর সামনে রাখলো। গড়গড় করে বলল, আজকের পানটা অনেক ভালা কইরা বানামো আম্মা। ভ্রু কুচকে দুই অধর ফাঁক করে চাপা গর্জন করে ফাতেমা। তুই কি বাকি দিন আমারে খারাপ বানাইয়া খাওয়াইতি? আরে আম্মা, তা না, আজ তো খুশির দিন। বাঘিনী চালে ফাঁসছে, কত ভাব দেখাইছিল। মিশা প্যাচ লাগাইয়া তোহাস বাবারে একলা কইরা কাইরা নিছিল, মনে নাই আপনার? ফাতেমা ভেঙচি কাটলেন, থমথমে মুখে বললেন, তোহাস কিতা বাচ্চালো হেতে ফিডার খায় বললেই সইলা যাইব? বদ একটা মায়ার মতো নিষ্পাপ মায়ার ঘরে কেমন এই বদ হইল আমি বুঝি না। বইয়ের কথাই নাচে খালি। ভালা হইছে নুরু কথা শোনাই দিছে, আমার আত্মাটা শান্তি পাইল। আমি নুরুর মা, ও কোনোদিনও আমারে কষ্ট না দিলেও আমি বুঝি সন্তান কষ্ট দিলে কেমন লাগে। দুনিয়াতে যদি কারোর সাথে সব থেকে উত্তম ব্যবহার করা লাগে তা মায়ের লগে, তারপর বাপ। কষ্ট ছাড়া সৎ মায়ের আদর পাইয়া বড় হইয়েছে, এ কারণে কদর কিতা তা জানে না। এখন বুঝবো হাড়ে হাড়ে। তোহাসের চেহারায় আমি কষ্ট দেখছি। আমিও দেখছি আম্মা। বিস্ময় কণ্ঠে বলল রহিমা। টিনে চালে বৃষ্টির সেতার বাজছে। দাঁড়ানো মানব মন করছে আনচান। রিমঝিম ছন্দ তুলেছে বৃষ্টি ফোঁটা। ফোটো চাল দিয়ে বিন্দু বিন্দু হয়ে প্রবেশ করছে জল। শ্রেয়ার সমগ্র সত্তা জুড়ে স্নিগ্ধ পবনের তীব্র ছোঁয়া। ভালো লাগায় নিমজ্জিত ও বিষাদে তিক্ততায় ভরা প্রাণী। হঠাৎ করে শক্তির আগমন এমনি ঘটেনি, ঘটিয়েছে। ওর পাশে উপস্থিত সুদর্শন সুঠামদেহী গম্ভীর মুখ পুরুষটার জন্যই অন্ধকারাচ্ছন্ন জীবনে আজ আলোকিত। কত বছর পর, মায়ের পর তারই আপন কারো স্পর্শ পেলেও কাঁপা কাঁপা হাতে বয়স্ক নানুর মাথায় হাত বুলিয়ে দেয়। কেঁদে বুকে জড়িয়ে ধরা সবটুকু যেন স্বপ্ন নিকট। সব থেকে ভাবিয়েছে অহমিকার আচরণ। কত নিঃস্বার্থ ছিল প্রতিটা কথা। কখনো কানে বাজছে নানুর পক্ষে ওর দুই হাত নিজের হাতের মুষ্টিময়ে নিয়েছে অহমিকা। চক্ষু কঠোর ছিল ঘোর অনুশোচনা, কণ্ঠে অপরাধের ছাপ। নতজানু স্বরে বললেন, তুমি আমার খালাতো বোন বলে আমি এতটা দুর্বল হচ্ছি না। আমি ভেঙে পড়েছি সত্যিকারের ভালোবাসা হারিয়ে। তুর্যর ভালোবাসা আমি বুঝিনি, অন্যের মিছে টানে নিজেকে বিলীন করেছি। আর যতক্ষণে বুঝলাম তুর্য আমাকে চায় না, সে চায় তার পবিত্র সম্পর্ককে, তার স্ত্রীকে। তুমি ভাগ্যবতী শ্রেয়া, যে যুগে মানুষ স্ত্রী রেখে পরক্রিয়া করে বেড়ায়, ভালোবাসার মানুষ গোপনে ঠকায়, সেই যুগে তুর্য একটা সম্পর্ক টানে তোমাকে চেয়েছে। এখন ওর চোখের দিকে তাকালে কেবল তোমাকেই যেন দেখতে পাই।
সত্যিকারের ভালোবাসার চেহারা, যোগ্যতা, সৌন্দর্য এসব লাগে না, লাগে হৃদয়। ভালো থেকো, বারবার এখানে এসো, অপেক্ষায় থাকবো। আমার শাস্তি আমার অনুতপ্ততা, যা প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে আমাকে। কয়েক পাল নিস্তব্ধতায় পার করে শ্রেয়া। মানুষ বদলায়, কেউ খুব বাজেভাবে প্রতারণা করে, বেইমানি করে, তো কারো পরিবর্তন মিলে দুচোখের ছোঁয়া। বদলানোর অনেক রূপ আছে, যদিও এই পৃথিবীর মানুষগুলো আজ গিরগিটির ন্যায় আবরণ বদল করে ভাঙে অন্য কারো হৃদয়যন্ত্র। সেই মুহূর্তে অহমিকাকে শক্ত করে জড়িয়ে ধরেও নির্বাক কাটে সময়। অতঃপর চলে আসে তুর্যের সাথে। মাঝ রাস্তায় সেই ব্যাধে বিপত্তি, গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, পাশেই মেকানিক শপ, তাই তত একটা সমস্যা হয়নি। মেকানিক গাড়ি ঠিক করতে মগ্ন। শ্রেয়া কিঞ্চিত ঘাড় বাঁকিয়ে পাশে তাকাতেই চমকে যায়। নজর আটকে গেল তুর্যের চাহনিতে। নিষ্পলক দৃষ্টি চেয়ে আছে, শরীর জুড়ে আনন্দের শুরু হলো ওর। তুর্য ক্ষীণ বাঁকালো অধর কার্নিশে বলল, বউয়েরও কি এই শ্রাবণ ধারাতে প্রেম পাচ্ছে, যেমন করে আমার পাচ্ছে? আপনা আপনি আলগা হয়ে গেল শ্রেয়ার ওষ্ঠধর। বুকে ধুকপো কানে নিয়ে এলোমেলো দৃষ্টি আশেপাশে তাকালো ও। তুর্য ওর চাহনি প্রখর করে আফসোসের স্বরে বলে ওঠে, শুনছে না বউ? বৃষ্টির আওয়াজে আমার কথার শব্দ মেকানিকের কান অবধি পৌঁছাবে না, এমনকি আমি তোমাকে কিস করলেও টের পাবে না। প্রমাণ দেখবে? শ্রেয়ার চোখ জোড়া বড়সড় হয়ে তাকালো। লজ্জায় ঈর্ষাদ পিছিয়ে গেল দেহ। ছোট্ট নেড়ে শব্দটুকু বের করে করতে যাবে, তার পূর্বে সমস্ত কায়ায় শিহরণ বয়ে যায়। ছলাৎ ছলাৎ করে ওঠে অন্তঃস্থল। অচিরে হাত থেকে রক্তাক্ত রক্তাভোগালে তুর্য ধমকে ওঠে, তোমার হাতের দ্বারা আমার ঠোঁটের স্পর্শ মুছে গেলে ডাবল চুমু খাবো আমি, তাও একদম গভীরভাবে। হাত সরিয়ে শ্রেয়া অন্যদিকে মুখ ফিরিয়ে বিড়বিড় করে বলে, মুছবো না। আপনার স্পর্শ কি মুছে ফেলার মতো? আপনি হলেন আমার জীবনের খুশির মাধ্যম। মেকানিকে ছেলেটা রেইনকোট গায়ে ছুটে আসলো। ভর সন্ধে সময় চলছে, মানুষজন নেই রাস্তায়। শ্রাবণ বর্ষণ হয়তো সবাইকে কাঁচামুড়ি দিতে বাধ্য করেছে। ছেলেটার কণ্ঠে ক্লান্তি, হাঁপানো স্বরে কি যেন বলে। শ্রেয়া থেমে ঠিকঠাক শুনতে পায়নি। পরবর্তীতে ছেলেটা আবারও তরতর গলায় বলল, গাড়ি ঠিক। তুর্য ওয়ালেট বের করে ছেলেটার টাকা চুকিয়ে দিল তৎক্ষণাৎ। নির্ধারিত টাকা থেকে আরো বাড়িয়ে দিল। খুশির ঝিলিক কলেজ পড়ুয়া ছেলের পড়েছিল মুখমণ্ডলে। হাতঘড়ির দিকে তাকালো সে। বড্ড দেরি হয়ে গিয়েছে। সন্ধ্যা প্রহরের পর নুরুল চৌধুরী উপস্থিত থাকতে বলেছিলেন। শ্রেয়াকে নিয়ে ঝটপট গাড়িতে উঠে বসলো। ছোট টিনের ছাউনি থেকে বের হয়ে একটা বিষয় নিয়ে খুঁতখুত করছে শ্রেয়ার মন। সিটে তুর্যর দিকে তাকিয়ে মিহিকণ্ঠে আওড়ালো, একটা কথা বলি? তুর্য সায় দিল সঙ্গে সঙ্গে। বলো। শ্রেয়া সাহস পেল, মনের জোর পেল, মনের কথা আর অব্যক্ত রাখে না, বলে বসে, আমার মনে হয় আরিয়ানা আপু নিজেকে যেমন দেখায় উনি তেমন না। কিছু একটা আছে, ওনার লোভ নেই। থাকলে তিনি বাড়ি ছেড়ে ভাইয়াকে নিয়ে একা থাকতেন না। আমি খেয়াল করেছি ভাইয়াকে খুব ভালোবাসেন ভাবি, শুধু নিজের করে একান্তে রাখতে চান, যাকে ওভার পজিটিভনেসও বলা যায়। ভাবির মেন্টালি প্রবলেম আছে কিনা জানি না। তোহাস ভাইয়ার সাথে তো আপনার কথা হয়, আপনি কিছু জানেন?